আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের নেপাল ট্রিপের 3rd দিনের দরবার স্কোয়ারে ঘোরার সেকেন্ড পার্টিতে আসার জন্য। আসলে দরবার স্কোয়ার এত বড় যে আমি একটা ভিডিওতে সবকিছু কভার করতে পারিনি। আমি দর্শকদেরকে অনুরোধ করব আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিও দেখে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এটি আমাদের প্রথম ট্রাভেল ভ্লগ, তাই আপনাদের ওপিনিয়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মেটাল নাকি অন্য কিছু বুঝতেছি না। ওইটা আবার হাফ হওয়া। আমরা এখন দেখান চকের ভেতর, এটা বিল্ডিং আর এটার ভিতরে একটা সামান রাখা আছে, সাথে এটার গোলাগুলো এখানে। আর বিল্ডিংটা দেখেন, ইটস জাস্ট পিওর হোয়াইট। খুবই বেশি সুন্দর জায়গা। কোনো জায়গা নেই যেখানে ডেকোরেশন নাই। যেখানে জানালা দরকারি একটা জিনিস ওটা আছে, আর তারপর ডেকোরেশন আছে, কোনো ফাঁকা জায়গা নেই কোথাও। কিন্তু খুবই সুন্দর করে সাজানো। ইনফ্যাক্ট তুমি যদি পোলগুলো দেখো, লাগে এই কাঠের পিলার গুলা, ওটা পিলার হচ্ছে, আর উপরে ওখানে মুখোশ আই থিঙ্ক কোনো কিছু যেটাকে তারা ওয়ার্শিপ করে, হাতি বানানো। খুবই খুবই সুন্দর। তারপর আমরা তেলেজু টেম্পলের দিকে এগিয়ে যাই। তেলেজু টেম্পল সারা বছর সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে। এটি শুধুমাত্র নবরাত্রির দিন বিশেষ পূজার জন্য খোলা হয়। লোককথায় আছে, রাজা মহেন্দ্র মল্লের স্বপ্নে গডেস তেলেজু ভবানী এসে বলেছিলেন তার জন্য মন্দির নির্মাণ করতে, এবং 1564 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এরপর আমরা গেলাম কুমারী হাউসে। কুমারী হাউসে বা কুমারী ঘরের ভিতরে থাকে লিভিং গডেস, যাকে গডেস তেলেজু ভবানীর পার্থিব অবতার হিসেবে পূজা করা হয়। কুমারী হাউস বিকাল 4টার সময় খোলা হয় ভিজিটার্সদের জন্য। আমরা একথা জানতাম না, কিন্তু ঘুরতে ঘুরতে এত দেরি হয়ে গিয়েছিল যে আমরাও কুমারী হাউসের ভিতরে ঢোকার সুযোগ পেলাম। আমার আম্মু খুবই এক্সাইটেড ছিলেন কুমারীকে দেখার জন্য। 9 স্টোরি প্যালেস ঘুরে নামতে দেরি না হলে আমরা আসলে কুমারীকে মিস করে ফেলতাম। 1757 সালে মল্ল রাজবংশের শেষ রাজা জয়া প্রকাশ মল্ল কুমারী হাউস নির্মাণ করেন। এটা হলো কুমারী হাউস। আমরা এখন সবাই এখানে মানুষজন এরকম গ্যাদার হয়ে দাঁড়িয়েছিল কুমারীকে দেখার জন্য, আর আমরা কুমারীকে পেলাম এখানে এই জানালা থেকে। এই সেন্টার জানালাটা আছে ওখান থেকে। আসলে সেটা খুবই সুন্দর করে জময় করে সাজানো, কি সুন্দর। সো আমরা এখন কুমারীকে দেখে এখান থেকে বের হয়েছি। এখন আমরা যাচ্ছি খাবারের সন্ধানে। অনেক বেশি ক্ষুধা লাগছে, আর সকালে নাস্তা করার পরে আমরা এখনো কিছু খাইতে পারি নাই, কারণ জায়গাটা অনেক বড়। এখানে পিছনে ইয়েটা, আর এটা ছিল কুমারী হাউসটা, কুমারী ঘরটা। এখানে গেছিলাম আমরা। এখন আমরা খাবারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে এই প্যালেসের একটা অংশ, হোয়াইট বিল্ডিংটা। আর এখানে সামনে বাজার আছে, এখানে সবাই লাইন ধরে বাজার জিনিসপত্র বিক্রি করে, সুভিনিয়ার টাইপের জিনিসগুলো। আমাদের হোসেনপুর দরবার স্কয়ার ঘুরতে ঘুরতে প্রায় 4 ঘন্টা সময় লাগলো। ছবি তোলা, সবকিছু ঘুরে ঘুরে দেখা। ভিতরে মনে হয় 2টা মিউজিয়াম আছে, তাই না ভাইয়া? 2টা মিউজিয়াম আছে ওখানে। আর আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখলাম, আর তারপরে ওখানে 9 স্টোরি বিল্ডিং এও উঠলাম উপরে। সবকিছু ঘোরা শেষ। তারপরে শেষ পর্যন্ত আমরা ভাবছিলাম যে আমরা কুমারীকে দেখতে পারবো না, কিন্তু 4টা বেজে গেছে। তো 4টার পর থেকে ওরা ভিজিটার্স অ্যালাউ করে, সবাই যে ওখানে এরকম গ্যাদার হয় ফুল উঠানটাতে। আর তারপর কুমারী 10 সেকেন্ডসের জন্য আসে, আর তারপর একটু তাকায়, আর তারপর সে চলে যায় ভিতরে। তো ওটা আমরা দেখলাম। আমার আম্মুর অনেক শখ ছিল কুমারীকে দেখার। সে ওখান থেকে বাংলাদেশ থেকে বলতেছে কুমারীকে দেখা যাবে না, কুমারীকে দেখা যাবে না। আমরা হাসলাম যে কুমারীকে না দেখে ফিরে যাব, কিন্তু আমরা লাকি যে আমরা দেখতে পারছি। এখন ওখান থেকে বের হয়ে
অলমোস্ট সকাল থেকে মাত্র একটা ডোনাট খাওয়া, এখন আর খিদাও লাগছে না। তো এখানে এসে আমরা ইয়োমারি অর্ডার করেছি আর সাথে তিনটা বাফ থুকপা। কিছুক্ষণ বসার পরে আমাদের বাফ থুকপা চলে এসেছে। বাথুপা বেসিক্যালি এটা হচ্ছে একটা নুডলস উইথ গ্রেভি আর হচ্ছে বাফেলো মিট থাকে এর ভিতরে, খুবই মজা। কালকে আমরা যেটা খাইছিলাম এটা অনেক বেশি মজা ছিল, এটাও খারাপ না, এটাও ভালো আছে। সো এটা একটু প্রাইসে একটু সস্তা, তো একটু কোয়ালিটিটা না মানে একটু টেস্টটা একটু ডিফারেন্ট, কিন্তু আদারওয়াইজ এটাও ভালো আছে। আমরা অনেক এনজয় করছি, যথেষ্ট ঠান্ডা এখন, হয়তো 12 বা 13 ডিগ্রি এখন, তো ক্ষুধাও লাগছে অনেক বেশি। তো আমরা এখন এটা খাচ্ছি, অনেক মজা দেখতে। গরম আছে অনেক বেশি, তো আমি একটু আস্তে খাচ্ছি আর কি। আমরা একটু ভিডিও বানাই বিপর এটা শেষ হয়ে যায়। এটি হলো ইয়োমারি। ইয়োমারি একটি ঐতিহাসিক নেপালি মিষ্টির ডাম্পলিং। ইয়োমারি সাধারণত মাছের মতো বা ডুমুর ফলের মতো আকৃতির বানানো হয়। শুরুতে আমি মনে করেছিলাম শুধুমাত্র এটার ফিলিং ডিফারেন্সের কারণে হয়তো এটা শেপ ডিফারেন্ট, বাট এটা একটা মিনিং আছে। মাছের আকৃতির অর্থ হলো সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক, এবং ডুমুরের আকৃতির অর্থ হলো উর্বরতা ও বৃদ্ধি। এটি ইয়োমারি পুণ্যি উৎসবের সময় নেওয়ার সম্প্রদায়ের মানুষ কাঠমান্ডু এবং আশেপাশের এলাকায় তৈরি করে। ইয়োমারির বাইরের খোলসটি চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় এবং ভিতরের পুরটি গুড়, তিলের বিচি, কখনো কখনো নারিকেলও ইউজ করা হয়। চলেন এবার খেয়ে দেখি। নেপালের প্রতিটা খাবার খুবই গরম তারা সার্ভ করে, তাই এই মিষ্টি খাবারটাও গরম ছিল। এটি আমার ফার্স্ট বাইট ছিল এবং ফার্স্ট বাইটেই ব্যাপারটা খুব ক্লিয়ার ছিল যে তিল আর গুড়ের ব্যবহার করে তারা পুরটি তৈরি করেছে। এখানে আমি আমার আম্মুকে বলছি যে তিল ইউজ করা হয়েছে। আনফর্চুনেটলি এখানে আমাদের অডিওটা নেই। এবং অন্য যে ফিগ শেপের ছিল সেটার মধ্যে পুরটি ছিল সাদা। সাদা পুরটি অনেকটা পাটিসাপটার মতো টেস্ট ছিল। যদি দুটার মধ্যে কম্পেয়ার করা হয় তাহলে আমার কাছে তিলের যে ফিলিং করা ইয়োমারিটা ছিল সেটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। এরপর আম্মু আর ভাইয়াও ইয়োমারি ট্রাই করে দেখলেন আর তাদের দুজনের কাছে এটা খুব পছন্দ হয়েছিল। আর আমাদের তিনজনেরই তিল ফিলিংয়ের ইয়োমারি, যেটাতে ফিশ শেপ ছিল, ওই ইয়োমারিটাই আমাদের বেশি ভালো লেগেছে। ওটা বেশি ফ্লেভারফুল ছিল। আমরা এখন বের হলাম আমাদের খাওয়ার জায়গা থেকে। রাতের বেলায় আসলে দরবার স্কোয়ারের জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ দেখতে। ভাইয়া একটা সুভিনিয়ার ভালো লাগছে, ওটা কিনতে যাচ্ছি এখন। এবার আমার টার্গেট হলো যে আমি একটা কিছু পেন্টিং কিনে নিয়ে যাবো এখান থেকে। মানে ফ্রিজ ম্যাগনেট তো কেনা হয়। একটা পেন্টিং, আচ্ছা এখানে পেন্টিং গুলো এভাবে সেল হয় যেন ওটা পোর্টেবল হোক, নিয়ে যাওয়া যায়, এই জন্য এভাবে কাগজে। হ্যালো আম্মা, আম্মু আর ভাইয়া, কি কিনছো তোমরা? আমার ভাইয়া নতুন দেশের ডিফারেন্ট টাকার নোট নিয়ে স্ট্রাগল করছিল আর আমি শান্তিমতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা যখন হোটেল থেকে বের হয়েছিলাম তখন আমরা ভেবেছিলাম যে দরবার স্কোয়ার ঘুরে আমরা পশুপতিনাথ মন্দিরেও যাব, কিন্তু আসলে দরবার স্কোয়ারটা এতই বড় যে আমরা সব কিছু ঘুরে দেখতে দেখতে একেবারে রাত হয়ে গিয়েছে এবং পশুপতিনাথ যাওয়া আর হয়নি। আরও একটা ডেস্টিনেশনে যেতে হবে না এটা ভেবে আমরা রিল্যাক্স হয়ে দরবার স্কোয়ারেই সামনে জায়গা ঘুরতে শুরু করলাম। দোকানগুলো দেখলাম, পেন্টিং দেখলাম, আর তারপরে আরেকবার ঘুরে ফিরে আমরা দরবার স্কোয়ারের এই জায়গাটাতেই ফেরত চলে এসেছিলাম। দরবার স্কোয়ারের পাশে এইসব দোকানে জুয়েলারি, ফ্রিজ ম্যাগনেট, কিচেন, মুখোশ নাকি ওয়াল ডেকোর এসব পাওয়া যায়। কাইন্ড অফ সুভিনিয়ার গিফট আইটেমগুলো এখানে ভালোই পাওয়া যাচ্ছিল। কি হয়েছে? কি হয়েছে? কিনছো? দেখি। এখানে একটা মিটিং রুম আছে ভিতরে।
অসম্ভব সুন্দর মিউজিয়াম। অবশ্য রাতের বেলা যখন ওরা লাইট জ্বালিয়ে দিয়েছে জায়গাটা দেখতে আসলে সুন্দর লাগছে। দরবার স্কয়ার মানুষ কম হয় না। আমরা এত কিছু দেখতে যে ওখানকার এই এত বড় ঘন্টাটা হয়তো মিস করে গিয়েছি। আমার মাত্র চোখে পড়লো। কত বড় ঘন্টা আছে এখানে একটা। দরবার স্কয়ার ঘুরে যা অনুভব করলাম সেটা হলো যাদের হিস্টোরিক্যাল প্লেসেস খুব পছন্দ দরবার স্কয়ার তাদের কাছে খুবই বেশি ভালো লাগবে। আমরা পাঠাও কল করে এখানে বসেছিলাম কারণ গাড়ি আসতে অনেক সময় লাগছিল। টাইম কিল করার জন্য আমরা এই সিংহর মতো ক্রিয়েচারটা কি সুন্দর করে সাজানো সেটা দেখতে শুরু করলাম। ডিটেইলড এই এটা গলাতে দেখো একটা শিকলের মতো একটা চেন পরা। इसके बाद है टुकड़ा टुकड़ा लेकिन एकदम डिजाइन है। और देखिए पाँव देखिए, पाँव में भी डिजाइन है बहुत ही। हाँ माँ ওকে, এখন অনেক টাইম হয়ে গিয়েছে। and it's time to go back to hotel. অনেক বেশি ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখন, তাই না? বাই বাই করো। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সারাদিন দরবার স্কয়ারে ঘুরেও এখন ফেরত যেতে মন চাচ্ছিল না, কিন্তু ফেরত তো যেতেই হবে। কিন্তু আপনারা অবশ্যই নেক্সট ভিডিওতে ফিরে আসবেন, কারণ আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। টেক কেয়ার, বাই বাই।